আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো যারাই এমসিকিউ পাস করেছেন, লিখিতর প্রস্তুতি নিচ্ছেন, আগামী মাসের 27 অথবা 28 তারিখে হওয়ার সম্ভাবনা আছে লিখিত পরীক্ষাটা, যদি হল পাওয়া যায়। তো এখন বিভিন্ন আইনগুলো আপনারা কিভাবে পড়বেন, কিভাবে প্রশ্নের উত্তরটা লিখবেন, এটা মনে রাখবেন। নানা প্রকার কনফিউশন আমাদের মাঝে আছে, ওই জন্য আমরা কি করি না, ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি না। মনে রাখবেন, আপনি কোথাও কোচিং করেন আর না করেন, যেহেতু এটা লিখিত পরীক্ষা, এটা আপনার উপর নির্ভর করে। সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আপনি এমসিকিউর মতো করে যে ধারাগুলো পড়ছিলেন ওই ধারাগুলো মনে রাখবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই ধারার ভিতরে মূল উপাদান জিনিসটা মনে রাখবেন। আর যখন আপনি লিখিত পরীক্ষায় লিখবেন, আইনের শর্ট নামগুলো লিখতে পারবেন না। এই যে সিপিসি, সিআরপিসি এরকম লিখলে চলবে না, নাম্বার কাটা যাবে। দ্য কোড অফ সিভিল প্রসিজিওর 1908 টোটাল শব্দটা লিখবেন, অথবা বাংলায় দেওয়ানি কার্যবিধি 1908 এই শব্দটি লিখবেন। ফৌজদারি কার্যবিধি 1898 টোটাল শব্দটা লিখবেন। তারপরে বার কাউন্সিল অর্ডার, এটা লিখলে চলবে না। দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এই টোটাল শব্দটা লিখতে হবে। তো এইরকম করে এখন থেকে আপনি লেখার অভ্যাসটা কিন্তু গড়ে তুলেন। বিভিন্ন বাজারে বই পাবেন, এক এক বইয়ে এক এক রকম কথা বলা আছে, বিভিন্ন রকমভাবে প্রশ্নের উত্তর দেওয়া আছে। মূল কথাটা হচ্ছে এই যে 40 পাতার যে প্রাথমিক আপনাকে খাতাটা দেওয়া হবে, এই খাতাটাতে লিখবেন কিভাবে, 40 পাতায় লিখতে হবে কিনা মনে রাখবেন। যদি আমরা একটা খাতা আপনাদের সাথে কল্পনা করি, তো নর্মালি কথা হচ্ছে যে মার্জিন দিবেন কিনা। তো ছোট বাচ্চার মতো আপনার মার্জিন না দেওয়াই ভালো। তারপরেও যদি আপনার একান্ত প্রয়োজন পড়ে আপনি মার্জিন দিতে পারেন। মার্জিন দেওয়া না দেওয়ার উপর আপনার কোনো প্রকার নাম্বার কাটা যাবে না বা নাম্বার বাড়বে না। আপনি হাইলাইটার ব্যবহার না করাই ভালো। আপনি হাইলাইটার ব্যবহার করলে আপনার নাম্বার বাড়বে বা কমবে এমন কিছুই না। তাই মার্জিন দেওয়া না দেওয়া আপনার ইচ্ছার উপর, তবে হাইলাইটার ব্যবহার না করাই ভালো। লিখিত পরীক্ষায় সর্বাবস্থায় চাবেন কালো কালি ব্যবহার করার জন্য, কারণ আপনি ধীরে ধীরে একজন লার্নেড অ্যাডভোকেট হতে যাচ্ছেন। আপনার লেখনীটাও যাতে কি হয়, ওই রকমই হয়। কারণ হচ্ছে আপনি যখন আরজি তৈরি করবেন, আপনি কি মার্জিন দিবেন? সেখানে তো মার্জিন আপনি দিবেন না। তো যাই হোক, যদি আপনি মার্জিন একান্ত দিতে চান দিতে পারেন, নাম্বার কাটা যাবে না। যদি হাইলাইট করতে চান করতে পারেন, তবে নাম্বার কাটা যাবে না। মূল কথাটা হচ্ছে আপনি 4 ঘন্টায় এই যে মোটামুটি এতগুলা প্রশ্ন আপনার আসবে, অ্যান্সার করতে আপনি পারবেন, তো এটাই হচ্ছে মূল জিনিস। কারণ আপনারা ভালো করেই জানেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইন আর দেওয়ানি কার্যবিধি মিলে আপনার 3টা থেকে 2টার অ্যান্সার কিন্তু করতে হবে। আর বাকিগুলা প্রতি 2টা থাকবে, একটা অ্যান্সার করতে হবে। আবার প্রতিটা প্রশ্নের ক খ 2টা অপশন থাকতে পারে, ক খ গ 3টা প্রশ্ন থাকতে পারে। তো এর জন্য আপনি লিখবেন যেভাবে, 10 পাতা লেখার আপনার দরকার নাই। আমরা আমাদের যে লিখিত কোর্সটা চলতেছে সেখানেও আমরা একাধিক ভিডিও আপনাদের জন্য পাবলিক করেছি, যারা ঘরে বসে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য। মূল কথাটা হচ্ছে আপনি একটা দেওয়ানি মুসাবিদা শিখে নেন। অলরেডি ফরম্যাটটা আমাদের দেওয়া আছে। তো মনে রাখবেন, দেওয়ানি মুসাবিদায় বিভিন্ন লেখকের বিভিন্ন রকম পদ্ধতি আছে। বাজারে এক প্রকারের পদ্ধতি আছে, বাজারে বাস্তবে এক প্রকারের চলে। মূল কথাটা হচ্ছে আপনি যে জিনিসটা ট্রাই করবেন সেটা হচ্ছে প্রথম পাতায় 6টা জিনিস রাখার ট্রাই করবেন। আদালতের নাম, তো এখানে মাননীয় বা বিজ্ঞ বা আরও কিছু মোকাম লিখবেন কিনা, কথা হচ্ছে যে না, বিজ্ঞ সহকারী জজ আদালত এটা দিয়ে শুরু করবেন। 2 নম্বরে আপনার মোকদ্দমা নাম্বারটা লিখবেন। 3 নম্বরে বাদীর নাম ঠিকানা লিখবেন। আর 4 নম্বরে বিবাদীর নাম ঠিকানা লিখবেন। 5 নম্বরে কোন বিষয়ে মামলা, তবে এটাতে আইনের ধারা উল্লেখ করা দরকার নাই, তবে একান্তই চাইলে আপনি উল্লেখ করতে পারেন, নাম্বার কাটাও যাবে না, বেশিও পাবেন না। আর মামলার যে নালিশি সম্পত্তির মূল্য বা তায়েদারটা উল্লেখ করবেন। এই 6টা জিনিস যাতে আপনার প্রথম পাতায় থাকে। এরপর যথারীতি আপনি শুরু করবেন বাদীর নিবেদন, এই যে তারপরে ঘটনার বিবরণ উল্লেখ করতে করতে মনে রাখবেন সেখানেও যাতে মোটামুটি 5টা জিনিস থাকে। একটা হচ্ছে ঘটনার বিবরণ, কজ অফ অ্যাকশন অ্যারাইজ করবেন, মামলার কারণটা কি, মামলার কারণ থেকে তামাদির মধ্যে মামলাটা দায়ের করতেছেন। এরপরে আপনার স্যুটটা ভ্যালু আপনি প্রপারলি করলেন, স্যুট ভ্যালু মোতাবেক আপনি কোর্ট ফি প্রদান করলেন। আর যেই আদালতে মামলাটা দায়ের করতেছেন ওই আদালতের এখতিয়ার আছে। তাহলে প্রথম পাতায় 6টা, আর দ্বিতীয় পাতায় বা যেই বিনীতি নিবেদন লেখার পর আপনি এই 5টা জিনিস সেখানে ইনক্লুড করবেন। এরপরে চলে আসবেন আপনার দাবি, আপনি প্রতিকার কী চান। প্রতিকারের সর্বাবস্থায় 3টা জিনিস চাবেন। 1 নম্বর জিনিসটা হচ্ছে মূল প্রতিকারটা, যে চুক্তি প্রবল, চুক্তি বাতিল, দলিল সংশোধন না কোনটা, সেটা চাবেন। দ্বিতীয় হচ্ছে মামলার যে একটা কস্টিং আছে, একটা খরচ আছে, এটা আপনি দাবি করবেন। আর কোনো প্রকার ক্ষতিপূরণ যদি আপনার পাওয়ার হকদার হন সেটা দাবি করবেন। এরপরে সম্পত্তির তফসিল এবং চৌহাদ্দি আর হচ্ছে সত্য পাঠটা দিয়ে দিবেন।
আর অ্যাডভোকেটের সিগনেচারের জায়গাটা রাখবেন। সিম্পল এই একটা ফরম্যাট ব্যবহার করে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা, 9 ধারা, 12 ধারা, 31 ধারা, 35 ধারা, 39 ধারা, 42 ধারা, নিষেধাজ্ঞার সমস্ত মুসাবিদা কিন্তু করতে পারবেন। আর পরবর্তীতে বাকি থাকবে আপনার অস্থায়ী নিষেধাজ্ঞা। এটা ছাড়া তামাদি আইন অনুযায়ী সময় বৃদ্ধি করা দরখাস্ত, এগুলো এক পাতার দরখাস্ত। এগুলো ওই একই রকমভাবে আপনার আদালতের নামটা রাখবেন, মোকদ্দমার নাম্বারটা রাখবেন, বাদী বিবাদী, এবং হচ্ছে যে আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন বিনীত নিবেদন, এই যে সেখানে আপনি কারণটা উল্লেখ করবেন এবং শেষে জাস্ট কি করবেন, সত্য পাঠ দিয়ে এবং আপনার সিগনেচারটা দিয়ে দিবেন। এটা ছাড়া ফৌজদারি মুসাবিদার ক্ষেত্রেও আপনি এইরকম ফরম্যাট কাজে লাগাইতে পারেন। আমরা আগামী ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসব, আশা করি সেখান থেকেও উপকৃত হবেন। তাইলে একটা মুসাবিদা আপনি শিখে নেবেন, সব ক্ষেত্রে কাজে আসবে। একই রকমভাবে ফৌজদারি একটা শিখে নেবেন, নালিশটা কাজে আসবে। আর ফৌজদারির ক্ষেত্রে জামিনের একটা আপনি মুসাবিদা শিখে নেবেন যে কিভাবে জামিনের মুসাবিদা করতে হয়। আর এইটা ফৌজদারির ক্ষেত্রে আপনি মনে রাখবেন, ফৌজদারি যেহেতু কয়েকটা স্তরে বিভক্ত, কোথাও আপনাকে অব্যাহতি দরখাস্ত লিখতে হইতে পারে যে আপনি ডিসচার্জ চাচ্ছেন, অব্যাহতিটা চাচ্ছেন। তো এরকম 3-4টা জিনিস শিখলেই কিন্তু আপনার জন্য যথেষ্ট। এরপরে মুসাবিদাটা আপনার কমপ্লিট হইল। এরপরে যেগুলো আপনার প্রবলেমেটিক যেই যদি প্রশ্ন দেয় সেগুলো অ্যান্সারটা করতে আপনি বিচার্য বিষয় লিখবেন প্রথমেই, এরপরে আইনের ব্যাখ্যাটা দিবেন, এরপরে দিবেন আপনার সিদ্ধান্তটা যে বিচার্য বিষয়টা কি, চুরি হয়েছে কি হয় নাই, আইন কি বলে, আপনি কি ভাবতেছেন। মনে রাখবেন এখানে আপনাকে প্রশ্ন করা হয় ম্যাক্সিমাম, অতএব আপনার মতামত আপনি তুলে ধরবেন আইনগত ভাবে। এটা ছাড়া যদি আপনার যেমন ধরেন যে বার্ডেন অফ প্রুফ বর্ণনা করেন, অথবা তামাদি আইনে আসলো লিগ্যাল ডিসেবিলিটি বর্ণনা করেন, এক্ষেত্রে সুন্দর করে টোটাল আইনের নামটা লিখবেন। তামাদি আইন 1908, অথবা আমাদের সাক্ষ্য আইন 1872, এরপরে এর এত ধারা, এইভাবে করে লিখবেন। আপনাকে 10 পাতা লেখার দরকার নেই। আপনি যদি মূল জিনিসটা আপনার ভাষায় আইনের ধারা উপধারা ঠিক রেখে যদি 1 পাতায়ও লিখেন, আপনি নাম্বার কিন্তু পাবেন। তো আরও বিস্তারিত জানতে আপনারা চাইলে আমাদের ফ্রি ক্লাসগুলো দেখতে পারেন, অথবা যেহেতু আগামী মাসে পরীক্ষা হবে, অলরেডি জাস্ট আমাদের 3টা ক্লাস হয়েছে, আপনারা আমাদের লিখিত অ্যাডভোকেসিতেও ভর্তি হতে পারেন। তো আমাদের আগের ক্লাসগুলো রেকর্ড আছে, আপনি চাইলে সেগুলো নিতে পারেন। আর আগামী ক্লাসগুলো তো হবে, সপ্তাহে 3 দিন ক্লাস হয় আমাদের, রবি, মঙ্গল, বৃহস্পতি। আশা করি এখন যে ভয়টা আপনাদের আছে লিখিত পরীক্ষার, সেটা থাকবে না। আর সবাই যে প্রশ্নটা করেন যে ভাই এমসিকিউর মতো করে আমরা কিভাবে পড়ব, জাস্ট একটু সিম্পল উদাহরণ যদি আমরা দিয়ে দেই, যেমন ধরেন যে অপসহায়তার উপাদান আমরা জানি 107 ধারায় আছে। তো আপনি জাস্ট মনে রাখবেন যে পেনাল কোড অপসহায়তা 107 ধারা। আমরা বলি যে এসিআই কোম্পানি, মনে রাখেন ACI, আইতে হচ্ছে ইনস্টিগেশন, সিতে হচ্ছে কনস্পিরেসি, এতে হচ্ছে এডিং করা। তাহলে আপনার টোটাল জিনিসটা মনে রাখলো। এটা ছাড়া ধরেন যে আমরা সিআরপিসিতে রিভিশন কোন কোন গ্রাউন্ডে হয়, আমরা বলি যে ব্যাংকের কোম্পানির নামে শেষে কি থাকে, আমাদের PLC বর্তমানে লিখিত থাকে, ব্যাংকগুলার PLC। তো সেক্ষেত্রে পিতে হচ্ছে আমাদের প্রপার্টি, এতে হচ্ছে লিগালিটি, সিতে হচ্ছে কারেক্টনেস। PLC মনে থাকলে আপনার রিভিশনের কি গ্রাউন্ডে রিভিশন করে সেটা মনে থাকতেছে। এই রকমভাবে যেমন ধরেন যে আপনার যেটা করবেন, আপনি 5 প্রকারের শাস্তি আছে, ওইগুলো একটু মনে করার চেষ্টা করেন। মৃত্যুদণ্ড, 10টা ধারায় মৃত্যুদণ্ড আছে, এইটা একটু মনে করার চেষ্টা করেন। এটা ছাড়া আমাদের কয়টা ধারা অর্থদণ্ড আছে, এটা একটু মনে করার চেষ্টা করেন। কয়টা ধারায় আমাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয়, এটা ধারা মনে করার চেষ্টা করেন। এটা ছাড়া প্যানাল করে আসলে ওই হত্যা, নরহত্যা, এটা ছাড়া এই যে সম্পত্তি রিলেটেড অপরাধগুলোর ক্ষেত্রে সবগুলো আপনাকে পড়তে হবে, মূল উপাদানগুলো। শাস্তি সবগুলো মনে রাখার দরকার নাই, আপনি মূল উপাদানটা পড়লেই কিন্তু চলবে। সাক্ষ্য আইনের ক্ষেত্রেও ধরেন যে আপনার ওই যে প্রাইমারি, সেকেন্ডারি, পাবলিক, প্রাইভেট, স্টপল, বার্ডেন অফ প্রুফ, এটা ছাড়া সাক্ষীর যোগ্যতা, এটা ছাড়া জাজমেন্টগুলো প্রাসঙ্গিক কিনা, চরিত্র প্রাসঙ্গিক কিনা, অ্যাডমিশন এবং কনফেশন, এই কয়েকটা জিনিসই গুরুত্বপূর্ণ। এটা ছাড়া আর ইঙ্গিতবাহী প্রশ্ন, যে আমরা চরিত্র হনন, বিচারকের ক্ষমতা, অ্যাডমিসিবিলিটি, এই কয়েকটা কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার থাকে, আপনি নিজেই থেকেই লিখতে কিন্তু পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।